প্রতিদিন আমাদের চারপাশে বাড়ছে শিল্প কারখানার ধোঁয়া, বায়ু দূষিত হচ্ছে, বাড়ছে তাপমাত্রা। রাস্তায় হাজার হাজার গাড়ির ধোঁয়া মিশছে বাতাসে, মানুষের স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে প্রতিনিয়ত। এখনই সময় বিকল্প জ্বালানির দিকে যাত্রা করার, পরিবেশ বান্ধব নবায়নযোগ্য শক্তির উৎসের দিকে। চলুন জানি নবায়নযোগ্য জ্বালানি কি এবং কেন এটি আমাদের ভবিষ্যতের জন্য অপরিহার্য। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার সাদিকুল ইসলাম তালুকদার। আজকে সাধারণ জ্ঞানের একটা ছোট্ট ভিডিও। তো আমরা যে লাইনেই থাকি, যেমন আমি ডাক্তার, কিন্তু ডাক্তারি বিদ্যার সাথে সাথে আমাদের কিছু সাধারণ জ্ঞানও থাকা চাই। তো এমন একটা বিষয় আজকে, সেটা হলো যে জীবাশ্ম জ্বালানি বলতে কি বোঝায়, কেন এর ব্যবহার কমাতে হবে। জীবাশ্ম জ্বালানি বলতে কি বোঝায় এবং কেন এর ব্যবহার কমাতে হবে। আমরা প্রায় শুনি জীবাশ্ম থেকে জ্বালানির ব্যবহার কমাতে হবে। আমরা টিভিতে বিভিন্ন রকম খবর শুনি, বিভিন্ন পেপারে লেখা দেখি যে জীবাশ্ম থেকে জ্বালানির ব্যবহার কমাতে হবে। কিন্তু আমি লক্ষ্য করেছি আমরা এই ব্যাপারে অনেকেই, আমরা যারা শিক্ষিত তাদেরও ভালো একটা ধারণা নেই। তো তখন আমার কাছে মনে হলো এইটা একটা সাধারণ জ্ঞানের ভিডিও হতে পারে। কিন্তু জীবাশ্ম বলতে আসলে কোন জ্বালানি বোঝায়, আজকের ভিডিওতে খুব সহজ ভাষায় বিষয়টি বুঝিয়ে দেব ইনশাল্লাহ। জীবাশ্ম জ্বালানি বা ফসিল ফুয়েল, ইংলিশে বলে ফসিল ফুয়েলস, হলো এমন জ্বালানি যা কোটি কোটি বছর আগে মৃত উদ্ভিদ প্রাণীর স্তর জমে পরিবর্তিত হয়ে তৈরি হয়েছে। এই কারণে এগুলিকে ফসিল ফুয়েল বলা হয়। ফসিল হলো জীবাশ্ম, জীব জন্তু মরে গিয়ে তার যে অবশিষ্ট থাকে সেটা হলো জীবাশ্ম। তো এটাকে ইংলিশে বলে ফসিল। তো এইখান থেকে যে জ্বালানি তৈরি হয় সেটা হলো জীবাশ্ম জ্বালানি। তো উদাহরণ হিসেবে বলা যেতে পারে, যেমন জীবাশ্ম জ্বালানির মধ্যে সবচেয়ে পরিচিত কয়েকটি হলো, এক নম্বর হচ্ছে কয়লা। আমরা তো ছোটকালে দেখছি আমরা গজারি গাছ পুড়ে নিভাই দিলে পানি দেয়া, ওর উপর দিয়ে একটা কয়লা হইতো। এই কয়লাটা আমরা রেখে দিতাম জ্বালানি হিসাবে। তো ওটা তো গাছ থেকে বানাইতাম সেটা, কিন্তু এই কয়লা কেউ বানায় নাই। এই কোল যেটাকে বলা হয়, কয়লার খনিতে পাওয়া যায় সেটা, এটা হলো জীবাশ্ম থেকে তৈরি হয়েছে। দুই নম্বর হচ্ছে পেট্রোলিয়াম বা ক্রুড অয়েল, যার থেকে পেট্রোল, ডিজেল, কেরোসিন, এলপিজি তৈরি হয়। তা আর হলো প্রাকৃতিক গ্যাস, ন্যাচারাল গ্যাস, যেটা আমরা সিএনজি হিসেবে চিনি। তো এই জ্বালানিগুলো পোড়ালে বায়ু দূষণ বাড়ে। এই জ্বালানির মধ্যে যে কয়লা, পেট্রোলিয়াম জাতীয় অয়েল, যেগুলা পেট্রোল, ডিজেল, কেরোসিন, এলপিজি, এগুলো পোড়াইলে বায়ুর দূষণ বাড়ে। কার্বন ডাই অক্সাইড নিঃসরণ হয়। এই পোড়ানোর ফলে কার্বন ডাই অক্সাইড বায়ুতে ছড়াইয়া পড়ে, নিঃসরণ হয়। আর জলবায়ু পরিবর্তন বা ক্লাইমেট চেঞ্জ আরো দ্রুত হয়। একই সাথে জীবাশ্ম জ্বালানি
পুনরায় তৈরি হতে কোটি বছর লাগে। জীবাশ্ম জ্বালানি তৈরি হতে কিন্তু কোটি কোটি বছর লাগে, সহজ না। তাই এগুলি সীমিত, এক সময় শেষ হয়ে যাবে। এগুলি মজুদ কিন্তু সীমিত, আছে অনেক, কিন্তু পোড়াইতে থাকলে কিন্তু এক সময় এদের মজুদ শেষ হয়ে যাবে। তাই সারা বিশ্ব চেষ্টা করছে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে পরিবেশ বান্ধব শক্তি বাড়াতে। শক্তি তো লাগবে, আমাদের কাজের জন্য শক্তির প্রয়োজন হবে। তাপ, আলো এগুলি কিন্তু শক্তি, এগুলো আমাদের দরকার, আলোর দরকার, তাপেরও দরকার। তাহলে পাবো কোথায়? তাহলে এগুলি পোড়ানো যাবে না বলতেছি। এই জীবাশ্মগুলি, কয়লা, পেট্রোলিয়াম, এগুলি তেল, এগুলি পোড়ানো যাবে না। পোড়াইলে কার্বন ডাইঅক্সাইড বাড়বে, বায়ু দূষণ হবে, জলবায়ুর পরিবর্তন হবে। তাহলে এর বিকল্প কি? বিকল্প হলো যেমন সৌরশক্তি, সোলার এনার্জি, সূর্যের তাপ থেকে, সূর্যের আলো থেকে, তাপ আলো দুইটাই শক্তি, যে শক্তি আছে সেটাই হলো এই পরিবেশ বান্ধব শক্তি। আর বায়ু শক্তি বা উইন্ড এনার্জি, বাতাস প্রবাহিত হয় যখন, তখন একটা শক্তি এর মধ্যে একটা আছে। বায়ু অনেক কিছু উড়াই নিয়ে যায়, অনেক কিছু ঘুরায়, হ্যাঁ, তাহলে এটাও এক ধরনের শক্তি, এটাও কিন্তু বিকল্প শক্তি। এবং জলবিদ্যুৎ, হাইড্রো পাওয়ার, আমাদের কাপ্তাই আছে জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, পানির শক্তি ব্যবহার করে জল বিদ্যুৎ উৎপাদন করে। আর বায়োগ্যাস বা বায়োমাস, এটাও হইল বিকল্প শক্তি। তা আমরা সবাই যদি একটু সচেতন হই, অপ্রয়োজনীয় জ্বালানি অপচয় কমাই এবং নবায়নযোগ্য শক্তির ব্যবহার বাড়াই, তাহলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ পৃথিবী রেখে যেতে পারব। এই যে কথাটা বলা হইল নবায়নযোগ্য শক্তি, এই শক্তির শেষ নাই, আমরা ফুরাবো, আবার আসবে। যেমন সৌরশক্তি, সূর্যের তাপ কোনোদিন শেষ হয় না, হ্যাঁ, মিলিয়ন বিলিয়ন বছর পরে হয়তো শেষ হইতে পারে, ধারণা করা হচ্ছে বৈজ্ঞানিকরা। কিন্তু আমরা যতই এই তাপ দিতেছে সে, এবং এই তাপের ব্যবহার করি বা সোলার প্যানেল দিয়ে আমরা বিদ্যুৎ উৎপাদন করি, আজকে যতটুকু নিলাম আবার আগামীকাল অতটুকুই সূর্য থেকে আসবে। এই জন্য এটাকে বলে নবায়নযোগ্য শক্তি। তাহলে এরকম বাতাস, পানি, এগুলো কিন্তু শেষ নাই। যেমন এই সমুদ্র থেকে পানি বাষ্প হয়ে আকাশে উঠতেছে, আবার বৃষ্টি হয়ে নামতেছে, এটা কিন্তু শেষ হয় না, ঘুরতেই থাকে। এই সময় যখন টারবাইন ব্যবহার করে, যখন সমুদ্রের পাড়ে বায়ু প্রবাহিত হইতেছে, টারবাইন দিয়ে ঘুরিয়ে আমরা বিদ্যুৎ উৎপাদন করি, তাহলে এটার কোনো শেষ নাই। আবার নদীর স্রোতকে আমরা বাধাগ্রস্ত করিয়া টারবাইন ঘুরিয়া বিদ্যুৎ উৎপাদন করি, এটার কোনো শেষ নাই। নদীর গতি কোনোদিন শেষ হয় না, চলতেই থাকে। তাহলে আমরা যদি নদীকে ঠিকমতো বাধাগ্রস্ত না করি, মানে শেষ না করে নদীকে তার প্রাকৃতিকভাবে চলতে দিই, তাহলে আমাদের এই শক্তিও শেষ হবে না, বা সমুদ্রের পানি তো কোনদিন শেষ হয় না। কাজে এইগুলি হইল নবায়নযোগ্য শক্তি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আমি যেটুকু বলতে চেয়েছিলাম সাধারণ জ্ঞান হিসাবে, যে আমরা যে সমস্ত জিনিস পোড়ালে
বায়ু দূষণ হয় সেগুলি আমরা আস্তে আস্তে কমাবো এবং এই যে নবায়নযোগ্য শক্তি যেগুলি এগুলি ব্যবহার বাড়াবো। তাহলে আমরা আমাদের পৃথিবীকে নতুনদের জন্য, নবাগতদের জন্য একটা ভালো পরিবেশ দিয়ে যেতে পারবো। আর এই ধরনের আরও শিক্ষামূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, অথবা যারা ফেসবুকে দেখছেন তারা আমার পেজটা ফলো করে রাখুন। আর এই বিষয়ে যদি আরও কিছু জানার আগ্রহ থাকে, সে ডিপ নলেজ না, সাধারণ জ্ঞান হিসাবে আমরা সাধারণ পাবলিক যেটুকু জানা দরকার এইটুকু যদি জানতে চান তাহলে কমেন্টে লিখেন, আমি সাধারণ জ্ঞানের ভিতরে উত্তর দেওয়ার চেষ্টা করব। আর কি নিয়ে সাধারণ জ্ঞানের ভিডিও দেওয়া যায় এই ব্যাপারে আমাকে লিখতে পারেন কমেন্ট বক্সে। আর আপনারা যারা কমেন্ট করবেন তারা এই রিলেটেড কমেন্ট করবেন, যে এই ভিডিও রিলেটেড। তো এইখানে দিছি আমি সাধারণ জ্ঞানের ভিডিও। আমি তো একজন ডাক্তার, তো ডাক্তারি কথাবার্তা নিয়ে কমেন্ট করবেন না। এই ভিডিও রিলেটেড যে কোনো প্রশ্ন বা আপনার কমেন্ট বা আপনার মন্তব্য আপনি আমার চেয়ে ভালো ব্যাখ্যা দিতে পারেন, সেই ব্যাখ্যাটা আপনি লিখেন আমার কমেন্টে। তে এই বলে আজকের ভিডিও শেষ করছি। সবাই সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।